আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রীদের স্বাগত। আমি মোহাম্মদ সাফায়েত হাসান, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা। আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি অনার্স চতুর্থ বর্ষ ব্যবস্থাপনা বিভাগের ক্লাস ব্যাংক ব্যবস্থাপনার বাংলাদেশের ব্যাংকিং পদ্ধতি অধ্যায় তৃতীয় নিয়ে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীর সময় আমাদের সুস্থ সবল রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় ছাত্রী। তোমাদেরকে সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি আমাদের এই ব্যাংক ব্যবস্থাপনার তৃতীয় অধ্যায় ক্লাস নিয়ে। আজকে এই অধ্যায় থেকে আমরা অনেক কিছুই শিখব। বাংলাদেশের ব্যাংকিং পদ্ধতি, অর্থাৎ এখান থেকে আমরা বাংলাদেশের ব্যাংক সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমে এই ব্যাংক সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে জানতে হবে বাংলাদেশ বাংলাদেশের ব্যাংকের বাংলাদেশ ব্যাংক ব্যবস্থার ইতিহাস। এই ইতিহাস সম্পর্কে জানতে গেলে অবশ্যই আমাদেরকে কিছু জানতে হবে। প্রথমে আমরা জানব ভারত, পাকিস্তান ও বাংলাদেশ তথা উপমহাদেশের ব্যাংক ব্যবস্থার ইতিহাস। দেখো, বৈধ যুগে অর্থাৎ খ্রিস্টপূর্ব 2000 থেকে এক 1000 অব্দ পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশে ব্যাংকিং ব্যবস্থার প্রচলন ঘটেছিল বলে জানা যায়। হিন্দু ধর্ম গ্রন্থ বেদ ও মনুতে ঋণ ও সুদের ব্যবসা এখানে চালু ছিল বলে উল্লেখ রয়েছে। তাছাড়া সকল ধর্মগ্রন্থের আমানত ও ঋণ সম্পর্কে নানাবিধি বিভিন্ন বিধানের উল্লেখ করা হয়। অর্থাৎ এই উপমহাদেশের ব্যাংকিং ব্যবস্থার প্রচলন অনেক আগে থেকেই এবং আধুনিক ব্যাংক ব্যবস্থার উন্নতিতে ভারতীয় উপমহাদেশের অবদান রয়েছে। তাই এই সম্পর্কে অধ্যাপক মদন কৃষ্ণ, যিনি এই ব্যাংক বিশারদ, তিনি বলেন, আধুনিক ব্যবসার উৎপত্তিতে ভারতীয় উপমহাদেশের অবদান অনেকখানি। কেননা যুগে যুগে ধরে এ অঞ্চলে মহাজন, ব্যবসায়ী, মারোয়ারি, শেঠ, চেটি, সারাফ প্রভৃতি শ্রেণীর বংশ পরস্পরায় অর্থ অর্থের লেনদেন, আমানত গ্রহণ, ঋণদান ও আমানত সৃষ্টির মতো ব্যাংকিং কার্যাবলী সম্পন্ন করে আসছে। এই ব্যাংকিং ইতিহাসকে তার মতে 5 ভাগে ভাগ করা বা 5 ভাগে ভাগ করেছে। আমরা এই 5 ভাগ সম্পর্কে এখন বিস্তারিত জানব। তো প্রথমে আসি প্রাচীন ও মধ্যযুগ। দেখি প্রাচীন ও মধ্যযুগের কি অবস্থা। দেখো, প্রাচীন ও মধ্যযুগে দেখো, সুপ্রাচীন কাল থেকে এই উপমহাদেশের মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবসায়িক কার্যাবলীর সাথে জড়িত। তাই এ কথা বলা যায় যে এই উপমহাদেশের মানুষের অর্থের ব্যবহারের সাথে পরিচিতি লাভ করেছে অনেক আগে থেকেই। যেহেতু এখানে অর্থের প্রচলন ছিল, সেহেতু এ কথায় বলা যায় যে এখানে কম বেশির ব্যাংকিং কার্যাবলী হতো। প্রাথমিক অবস্থায় এই উপমহাদেশের উপাসনালয় ব্যাংকিং ব্যবস্থায় গড়ে উঠে তার প্রমাণ পাওয়া যায় হিন্দুদের মনু ও বেদ গ্রন্থাবলীতে। অর্থাৎ এই বৈদিক যুগেই এখানে ঋণের ব্যবসায়ের সূত্রপাত হয়। এ দেশের শেঠ, সারাফ, মারোয়ারি, চেটি, বনিয়া, স্বর্ণকার, ব্রাহ্মণ, সাহুরা, কাবুলিওয়ালা প্রভৃতি সম্প্রদায়ের বংশ পরস্পরায় মুদ্রা ব্যবসায়ের সাথে জড়িত ছিল। প্রাচীন ও মধ্যযুগে বিভিন্ন ধরনের হাত খত ও হুন্ডির মাধ্যমে অধিকাংশ লেনদেন হতো। তখনকার মুদ্রা ও ব্যবসায়ীগণ
সাধারণ সমাজের কাছ থেকে শুরু করে রাজা বাদশাহ দেশি বিদেশিদের ঋণ দিত। আর এই ঋণের পরিমার্জিত রূপই হলো ব্যাংক। অর্থাৎ প্রাচীনকাল ও মধ্যযুগ আমরা বিশ্লেষণ করলে পাই, এখান থেকে দেখা গেছে যে প্রাচীনকালে থেকেই মানুষ এই অর্থ ব্যবসায়ের সাথে সংযুক্ত ছিল বিভিন্ন উপসালনের মাধ্যমে। এখানে তারা অর্থ জমা রাখতো এবং প্রয়োজনীয় এখান থেকে অর্থ সংগ্রহ করতে পারত। যেহেতু তারা সৎ ছিল, আবার এই দেশে কিছু শেঠ, সারাফ, মারোয়ারি, চেটি, বনি বনিয়া, তারপরে আছে স্বর্ণকার, ব্রাহ্মণ, শাহকার, কাবলিওয়ালা, যেগুলোর কথা আমরা আগেও অন্যান্য বইতেও পড়েছি যে তারা বংশ পরম্পরায় এই মুদ্রা ব্যবসায়ের সাথে জড়িত ছিল। অর্থাৎ এক বংশ পরম্পরা, যেমন বাবা ব্যবসা করতো বা দাদা ব্যবসা করতো, বাবা ব্যবসা করতো, ছেলেও ব্যবসা করে, এভাবে বংশ পরম্পরায় তারা এই ব্যবসার সাথে জড়িত ছিল। প্রাচীন মধ্যযুগে বিভিন্ন ধরনের হাত খত ও হুন্ডির মাধ্যমে অধিকাংশ লেনদেন হতো। তখনকার মুদ্রা ব্যবসায়ীগণ সাধারণ সমাজের লোক থেকে শুরু করে রাজা বাদশাহ দেশি বিদেশি ব্যবসায়ীদের ঋণ দিত। আর এই ঋণের পরিমার্জিত রূপই হলো ব্যাংক ব্যবসা। অর্থাৎ আর এই ব্যবসা মানে পর্যায়ক্রমে কালক্রমে এই ব্যাংক ব্যবসায় রূপান্তরিত হয়েছে। তারপর দেখো মোঘল আমল। মোঘল আমল আমরা ভালো করে একটু দেখি। মোঘল আমলে বাংলাদেশের ঋণ দানের সুযোগ সুবিধা দেশীয় ব্যাংকিং ব্যবস্থায় চালু ছিল। এই সময় প্রবর্তিত ব্যাংকিং ব্যবসায় স্থানীয় কয়েকটি পরিবারের উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এদের মধ্যে জগৎ শেঠ পরিবারের প্রধান। ঢাকার হুগলি, মুর্শিদাবাদ প্রভৃতি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে এই সব ব্যবসায়ী পরিবার শাখা প্রতিষ্ঠা গড়ে উঠেছিল। মোগল শাসকরাও তাদের পৃষ্ঠপোষকতা করেন। তাছাড়া মোগলদের টাকশাল জনসাধারণ স্বল্প খরচে তাদের সোনা রূপা প্রভৃতি অবাধে মুদ্রায় রূপান্তরিত করতে পারতেন। বাংলার সুবেদার ও মোগল সম্রাটের সাথে এই সকল পরিবারের খুব ভালো ছিল, সম্পর্ক খুব ভালো ছিল। কর্মচারী ও জমিদারদের থেকে সরাসরি খাজনা আদায় করে তা রাজধানীতে পাঠানোর জন্য এই পরিবারগুলোকে দায়িত্ব দেয়া হতো। এছাড়াও জমিদারেরা অনাদায়ী রাজস্ব পরিশোধের জন্য জগৎ শেঠের শরণাপন্ন হতেন। এদেরকে বিরাট পরিমাণে আর্থিক লেনদেনের ক্ষমতার কারণে সরকারকে এরা ঋণ দিত। এরা হুন্ডি ও বিনিময় পত্রের দ্বারা টাকা পয়সা এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতো। সপ্তদশ শতকের শেষের দিকে এই উপমহাদেশে ব্রিটিশ বেনিয়াদের আগমন ঘটে। তাদের প্রচেষ্টায় ১৭০০ খ্রিস্টাব্দে এই উপমহাদেশে সর্বপ্রথম ইউরোপের আদালতে বাণিজ্যিক ব্যাংক দ্য হিন্দুস্তান ব্যাংক কলিকাতায় প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ মোগল সম্রাটের সময় আমরা দেখতে পারি যে এখানে বিভিন্ন প্রকার শেঠ, বনিয়াদি শ্রেণীর উল্লেখ ছিল। তারা এই এই সকল তারা এই সকল শ্রেণীর মানুষদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়ে থাকতো। এতে কি হতো, দেখা গেছে যে এতে তারা সরকারকে ঋণ দিয়ে সাহায্য করত। অর্থাৎ মোগল সাহায্যতে ঋণ দিতে সাহায্য করত এবং এরা কি করত যে দেশীয় জমিদারের কাছ থেকে খাজনা সংগ্রহ করে তা ওই রাজধানীতে পাঠানোর ব্যবস্থা এরাই করে দিত। এখন আমরা নাম্বার দেখি ব্রিটিশ যুগ। আর মুঘল আমলের শেষের দিকে ব্রিটিশ যুগে প্রথম উপমহাদেশের ব্যাংক দ্য হিন্দুস্তান ব্যাংক, সেটা ১৭ খ্রিস্টাব্দে উপমহাদেশে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়। এটাও একটু মনে রাখবা। ব্রিটিশ যুগ দেখো
1757 সাল থেকে ব্রিটিশ যুগের শুরু হয়। মোগল সুবেদার আমলে দেশীয় ব্যাংকাররা জগৎ শেঠ সহ অন্যান্য পরিবারগুলো সরকারি মুদ্রা ও প্রশাসনের উপর যে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়, পলাশীর যুদ্ধের পরও তারা তা পেয়েছিল। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করার পর দেশীয় ব্যাংকারদের ক্ষমতা ও প্রভাব অনেকাংশ লোপ পেয়ে যায়। পরবর্তীতে কিছুকাল তাদের ব্যবসায়িক কার্যকলাপ চলতে থাকলেও রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে জগৎ শেঠ ও অন্যান্য মারাঠারা অর্থনৈতিক অবস্থা ক্রমশ ভেঙে পড়ে। আর ব্রিটিশ আধিপত্য বাড়ার সাথে সাথে তাদের প্রয়োজনে তারা প্রাতিষ্ঠানিকভাবে ব্যাংক ব্যবস্থায় গড়ে তোলে। অর্থাৎ দেখো কতগুলা ব্রিটিশ ব্যবস্থায় অনেকগুলো জিনিস তৈরি করে। দেখো 1785 সালে বেঙ্গল ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। 1806 সালে প্রতিষ্ঠিত হয় ব্যাংক অফ কলিকাতা। 1806 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বোর্ড অব ডিরেক্টর ভারতের বিভিন্ন মূল্যমানের ও ওজনের রৌপ্য মুদ্রা চালু করে। ফলে এই সময়ে অর্থ ব্যবসায়ের কিছুটা মন্দভাব দেখা দেয়। তাই ব্যবসায়ী ও মহাজন অর্থের কারবার পরিত্যাগ করে ঋণ ব্যবসা আরম্ভ করে। 1840 সালে প্রতিষ্ঠিত হয় ব্যাংক অফ বোম্বে। 1843 সালে ব্যাংক অফ মাদ্রাজ প্রতিষ্ঠিত লাভ করে। 1820 সালে ব্যাংক অফ কলিকাতা, ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ মাদ্রাজ গুলোকে একত্রে করে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া গঠন করা হয়। 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নামে একটি স্বতন্ত্র কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত করা হয়। এভাবে ব্রিটিশ শাসনে মোট 21টি ব্যাংক প্রতিষ্ঠা লাভ করেছিল। তাহলে ব্রিটিশের পরে বাংলাদেশে আসে পাকিস্তান আমল। আমরা এখন পাকিস্তান আমলেরটা দেখি। ইতিহাসে নির্মম সত্য যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে উপমহাদেশে বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র জন্ম হয়। ফলে উপমহাদেশের ব্যাংকগুলোকে বিভক্ত হয়ে পড়তে হয়। 1947 সালে পাকিস্তান গঠিত হলে উপমহাদেশের 14টি তালিকাভুক্ত ব্যাংকের 639টি শাখা পাকিস্তানের অংশের পড়ে। পরে অবশ্য অমুসলিমরা পাকিস্তান ত্যাগ করার ফলে এই সংখ্যা দাঁড়ায় 213টি। এই সময় পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ, বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থায় দ্রুত প্রসার লাভ করে। এ সময় উল্লেখযোগ্য ঘটনা হলো 1947 সালে দেশ বিভাজনের সময় 1941 সালে প্রতিষ্ঠিত হাবিব ব্যাংক এবং 1947 সালে প্রতিষ্ঠিত হয় মুসলিম কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এর প্রধান কার্যালয় করাচিতে স্থানান্তরিত হয়। 1948 সালে 1 জুলাই জন্ম স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এটি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ শুরু করে। 1939 সালে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। 1949 সালে ইস্টার্ন মার্কেটিং ব্যাংক লিমিটেড এবং 1965 সালে ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড নামে দুটি ব্যাংকের জন্ম হয়। এভাবে ক্রমান্বয়ে পাকিস্তানে দ্রুত বিভিন্ন ব্যাংকের প্রতিষ্ঠা হতে থাকে। 1971 সাল পর্যন্ত পাকিস্তানে শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, সমবায় ব্যাংক, গৃহ নির্মাণ ব্যাংক ছাড়াও আরও প্রায় 36টি তালিকাভুক্ত ব্যাংক গড়ে ওঠে, যার মধ্যে 2টি হেড অফিস ছিল পূর্ব পাকিস্তানে এবং বাকি 34টি ব্যাংকের হেড অফিস ছিল পশ্চিম পাকিস্তানে। তারপর দেখি আমরা সর্বশেষ বাংলাদেশ আমল। দেখো বাংলাদেশ আমলে দেখো নানা রকম বৈষম্য দূর করে এবং দ্বিজাতি তত্ত্বের ভুল প্রমাণিত করে 1971 সালের 16 ডিসেম্বরে পাকিস্তানের কবল থেকে মুক্ত হয়ে বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীনতার পর স্টেট ব্যাংক অফ পাকিস্তান
এই প্রাদেশিক শাখাকে বাংলাদেশ ব্যাংক হিসাবে ঘোষণা দেওয়া হয়, যা বর্তমানে এদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। দেশ বিভাজনের সময় পাকিস্তানের আমলীয় দেশি মালিকানা প্রতিষ্ঠিত ব্যাংক ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন ও তাদের ১৫১টি শাখা পশ্চিম পাকিস্তানের প্রধান অফিস সম্বলিত ১০টি তালিকাভুক্ত ব্যাংকের ৯৩৯টি শাখা নিয়ে বাংলাদেশে তার ব্যাংকিং যাত্রা শুরু করে। ১৯৭২ সালে রাষ্ট্রপতির ২৬ নং অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ ভাগে পড়া অনেকগুলো ব্যাংকের সমন্বয়ে ৬টি রাষ্ট্রীয় ব্যাংক করা হয়। এগুলো হলো দেখো, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, প্রিমিয়াম ব্যাংক লিমিটেড, ব্যাংক অফ ভাওয়ালপুর লিমিটেড। এই তিনটা ব্যাংক মিলে তৈরি হয় সোনালী ব্যাংক। হাবিব ব্যাংক লিমিটেড এবং কমার্স ব্যাংক লিমিটেড মিলে তৈরি হয় অগ্রণী ব্যাংক। ইউনাইটেড ব্যাংক লিমিটেড ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড মিলে তৈরি হয় জনতা ব্যাংক। মুসলিম কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও অস্ট্রেশিয়া ব্যাংক লিমিটেড মিলে তৈরি হয় রূপালী ব্যাংক। ইস্টার্ন ব্যাংক লিমিটেড তৈরি হয় পূবালী ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক কর্পোরেশন লিমিটেড হয় উত্তরা ব্যাংক। ইস্টার্ন ব্যাংক কর্পোরেশন তৈরি হয় উত্তরা ব্যাংক। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে এইসব ব্যাংক সম্পর্কে ভালো মতো জানলে। আমরা এখন জানব বিশ্বের প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। দেখো, অ্যাংলো আমেরিকান ব্যাংক ব্যবস্থায় অর্থাৎ এই তারপরে আছে জার্মান সর্বজনীন ব্যাংকিং ব্যবস্থাপনা, জাপানীয় মেইন ব্যাংকিং ব্যবস্থা এবং ইন্ডিয়া ব্যাংকিং ব্যবস্থা। তো বিশ্বের প্রচলিত ব্যাংক ব্যবস্থা সম্পর্কে আমরা এখন জানব। দেখো, বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক ব্যবস্থার মধ্যে নীতিগত মিল রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি দেশের ব্যাংক ব্যবস্থার মৌলিক দিকগুলো প্রায় একই। তবে বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্যাবলীর মধ্যে ভিন্নতা রয়েছে, বিবিধায় এদের মধ্যে কিছু অমিল পরিলক্ষিত হয়। তাছাড়া ধনতান্ত্রিক অর্থনৈতিক ও সমাজতান্ত্রিক অর্থনীতির মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য থাকায় এদেশের ব্যাংকিং ব্যবস্থাপনার মধ্যে বেশ কিছু পার্থক্য ফুটে ওঠে। নিম্নে বিভিন্ন দেশের তথা এই ব্যাংক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হলো। দেখো, প্রথমে আছে অ্যাংলো আমেরিকান ব্যাংকিং ব্যবস্থা, অর্থাৎ বাংলাদেশে বিশ্বের বেশিরভাগ দেশেই এই ব্যবস্থা প্রচলিত রয়েছে। এই ব্যবস্থায় বাণিজ্যিক ব্যাংক ও বিনিয়োগ ব্যাংকের মধ্যে পার্থক্য নির্ণয় করা হয়, অর্থাৎ এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক এবং বিনিয়োগ ব্যাংক আলাদা ব্যাংক হিসেবে বিবেচিত হয়ে থাকে। এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকসমূহ আমানত গ্রহণ, ঋণ দান সংক্রান্ত কার্যাবলী পরিচালনা করে থাকে। পক্ষান্তরে বিনিয়োগ কার্যাবলী সম্পাদনের জন্য আলাদা বিনিয়োগ বা মার্চেন্টাইল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এই ব্যবস্থার অধীনে ব্যাংকসমূহ মক্কেলদের ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টের জন্য কোনো শেয়ার বা সিকিউরিটি এর লেনদেন না করার বিধান প্রচলিত রয়েছে। যদিও বাংলাদেশে এটি প্রযোজ্য নয়। কর্পোরেট কোম্পানির প্রয়োজনীয় শেয়ার ক্রয় করে কোম্পানির মালিক বা পরিচালনা হওয়া যায় না, অর্থাৎ সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের সাথে বাণিজ্যিক ব্যাংকের সম্পর্ক হলো ঋণ প্রদানের মাধ্যমে বা আমানত গ্রহণের মাধ্যমে, মালিকানার ভিত্তিতে নয়। অর্থাৎ এখানে ঋণ প্রদান এবং ঋণ গ্রহণের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে। ২ নাম্বার আছে যা জার্মান সর্বজনীন ব্যাংকিং ব্যবস্থা। জার্মানিতে এই ব্যাংকিং ব্যবস্থা প্রচলিত আছে। এই ব্যবসায় বাণিজ্যে ব্যাংক ও বিনিয়োগ ব্যাংকের মধ্যে পার্থক্য বিবেচিত করা হয় না। অর্থাৎ এই জার্মান ব্যবস্থাপনায় কি করতেছে, তাদের এই বাণিজ্যিক ব্যাংক এবং বিনিয়োগ ব্যাংকের মধ্যে কোনো পার্থক্য করা হচ্ছে না। তারপর দেখো,
অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক যে কোনো ধরনের ব্যবসায়িক কার্যাবলীতে নিয়োজিত হতে পারে। এই ব্যবস্থায় বাণিজ্যিক ব্যাংকগুলো যে কোনো কর্পোরেট কোম্পানিতে 40% পর্যন্ত শেয়ার ক্রয় করে মালিকানা অংশ নিতে পারে। অর্থাৎ জার্মানিরা 40% সর্বোচ্চ এই কর্পোরেট কোম্পানির শেয়ার ক্রয় করতে পারে। এই ব্যবস্থায় ব্যাংকের দুই কোম্পানির মনিটরিং করতে পারে। একটি হলো পাওনাদার বা ঋণদাতা হিসেবে, অন্যটি হলো মালিক হিসেবে। আর এই জন্য এই ব্যাংকের সর্বজনীন ব্যাংক বলা হয়ে থাকে। তারপর আছে জাপানিজ মেইন ব্যাংকিং ব্যবস্থা। অর্থাৎ জাপানের যে মেইন ব্যাংকিং ব্যবস্থা প্রচলিত আছে সে সম্পর্কেও আমরা এখন জানব। দেখো, এই ব্যবস্থায় সর্বজনীন ব্যবস্থার অনুরূপ না হলেও এর পাশাপাশি অবস্থান রয়েছে। আসলে এই পদ্ধতিতে উপরোক্ত দুইটি পদ্ধতির মাঝামাঝি অবস্থান রয়েছে। এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক কোনো কর্পোরেট কোম্পানির 5% পর্যন্ত শেয়ার ক্রয়ের মাধ্যমে মালিকানা অংশ নিতে পারে। এই পদ্ধতিতে ব্যাংক কোম্পানির মালিক ও পাওনাদার হিসাবে মনিটরিং করতে পারে, আর্থিক ও বিনিয়োগ নীতির প্রভাব বিস্তার করতে পারে। এই ব্যবস্থায় কোম্পানি অন্য ব্যাংক থেকে ঋণ নিলে বা অন্য ব্যাংকের কাছে শেয়ার বিক্রি করলেও একটি কোম্পানির একটি মাত্র নিয়ন্ত্রণ ব্যাংক থাকবে এবং এই ব্যাংকের মাধ্যমে কোম্পানির সমস্ত লেনদেন সম্পাদিত হবে। তাহলে জাপানের মেইন ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে আমরা ভালো মতো ওয়াকিবহল হলাম। এখন দেখো, ইন্ডিয়া লিড ব্যাংকিং। অর্থাৎ ইন্ডিয়া লিড ব্যাংকিং যে কার্য পরিচালনা করে। এই ব্যাংক ব্যবস্থায় প্রতিটি বাণিজ্যিক ব্যাংক প্রচলিত ব্যাংক ব্যবস্থার সাথে অতিরিক্ত কিছু দায়িত্ব পালন করে থাকে। সঞ্চয়ের হার বাড়ানো, আর্থিক সম্পদ সুষ্ঠুভাবে বিতরণ, বিনিয়োগ ও উৎপাদন দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে এই ব্যবস্থা চালু করা হয়। এই ব্যবস্থায় দেশের ভৌগোলিক এলাকায় কয়েকটি ভাগে ভাগ করে একটি ভাগের দায়িত্ব একটি ব্যাংকের উপর ন্যস্ত করা হয়। সেই ব্যাংকগুলোকে লিডার ব্যাংক হিসেবে মনোনীত দেওয়া হয়। এই ব্যাংকই এলাকার অন্যান্য ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠানের তদারকি করে থাকে। তাহলে এই বিশ্বের প্রচলিত ব্যাংক ব্যবস্থা সম্পর্কে আমরা জানলাম। এখন জানবো বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার ক্রমবিকাশ। অর্থাৎ বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার যে ইতিহাস বা আস্তে আস্তে যেটা আহ এই অবস্থায় রূপান্তরিত হয়েছে সেই সম্পর্কে আমরা এখন জানবো। দেখো, বর্তমান যুগ সভ্যতার যুগ। এই সভ্যতা যেমন একদিনে গড়ে ওঠেনি, ঠিক তেমনি আধুনিক ব্যাংক ব্যবস্থাও একদিনের ফসল নয়। কালের স্রোত, মানুষের প্রয়োজনে ব্যবসা বাণিজ্যের ব্যাপকতা, অর্থ নিরাপদ রাখার জন্য ব্যাংকের ব্যবসার উৎপত্তি ঘটে। নিত্য নতুন সুবিধা প্রণয়নের মাধ্যমে বর্তমান ব্যাংকগুলো ব্যাংকিং ব্যবস্থা আরো উন্নত করে চলেছে। ব্যাংকের সঠিক জন্ম ইতিহাস আজও মানুষ জানতে না পারলেও আজকের আধুনিক ব্যাংক ব্যবস্থা যে সুদীর্ঘকালের ক্রমবিকাশ ও ক্রমোন্নতির ধারাবাহিকতার ফসল সেটা নিশ্চিত করে বলা হয়। অর্থ ও পণ্য বিনিময়ের ব্যবস্থার সুবিধার্থেই ব্যাংকের জন্ম। ব্যাংক ব্যবসায়ে হাজার বছরের ইতিহাসকে চার ভাগে ভাগ করা যায়, আলোচনা করা হলো। নিম্নে এদের বিস্তারিত বর্ণনা করা হলো। এক, দেখো, মুদ্রার প্রচলন, উদ্ধৃত অর্থের অন্যের কাছে জমা, ঋণ প্রচলন। এই প্রাগৈতিহাসিক তোমরা ছকটা একটু ভালো করে দেখলেই তোমরা ভালো মতো বুঝতে পারবা। তো এই ছকের ক্রমবিকাশগুলা আমি তোমাদের মাঝে বিস্তারিত তুলে ধরব। প্রথমে দেখো, প্রাগৈতিহাসিক যুগের ব্যাংকিং। অর্থাৎ সভ্যতায় প্রায় খ্রিস্টপূর্বে 5000 অব্দ পর্যন্ত সময়কে প্রাগৈতিহাসিক যুগ বলা ধরে নেওয়া হয়। খ্রিস্টপূর্ব 500 অব্দ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অর্থের প্রচলন ছিল বলে প্রমাণ পাওয়া যায়। বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ ও প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হতেও তারা যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। মোট কথা, সে যুগের অর্থের প্রচলন ছিল উদ্ধৃত অর্থ মানুষ কোনো বিশ্বস্ত কারো নিকট জমা রাখত বা ব্যাংকিং কার্যাবলীর সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ অন্যকে ঋণ দেওয়া হতো, যা বর্তমান ব্যাংকিং কার্যাবলীর সাথে সঙ্গতিপূর্ণ।
2 নাম্বার দেখো, প্রাচীন যুগের ব্যাংকিং ব্যবস্থা, অর্থাৎ প্রাচীন যুগে যে ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠেছিল সে সম্পর্কে আমরা জানব। খ্রিস্টপূর্বে 5000 অব্দ থেকে 400 অব্দ পর্যন্ত সময়কে প্রাচীন যুগ ধরা হয়। এই সময় হলো মানব সভ্যতা উষার লগ্ন, মানে সূচনা লগ্ন। এই সময়ে সিন্ধু, ব্যাবিলিয়ন, রোম, চৈনিক নামে বিভিন্ন সভ্যতার জন্ম হয়েছিল। আমরা এই সভ্যতা সম্পর্কে ভালো মতো একটু জানি। দেখো, প্রথমে আছে সিন্ধু সভ্যতা। ব্যাংক ব্যবসায়ের ঐতিহাসিক ক্রমবিকাশিত ধারা ধারার কিছু সভ্যতা সবচেয়ে আদি সভ্যতা হিসাবে খ্যাত। এই সিন্ধু সভ্যতা পাকিস্তান এবং ভারতের সিন্ধু প্রদেশে এই অঞ্চলে গড়ে তুলেছিল। খ্রিস্টপূর্ব 500 অব্দ পর্যন্ত মিশর, গ্রিস ও রোমের সাথে সিন্ধু সভ্যতার বিভিন্ন অঞ্চলে ব্যবসায়ীদের লেনদেনের সুষ্ঠু তথ্য প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ যে সিন্ধু সভ্যতায় যে লেনদেন হয়েছিল তা এই 500 অব্দ পর্যন্ত হয়েছিল। ব্যাবিলনীয় সভ্যতা খ্রিস্টপূর্ব 200 অব্দ পরিচালিত এরূপ ব্যাংক ব্যবস্থার প্রতিষ্ঠাতা ছিলেন মূলত পুরোহিতগণ। অর্থাৎ ব্যাবিলিয়ন সভ্যতার এর প্রধান ছিলেন পুরোহিতগণ। তখনকার সমাজ ব্যবস্থায় পুরোহিতগণ ছিলেন সৎ ও প্রভাবশালী, ফলে সাধারণ জনগণের নিশ্চিন্তে তাদের নিকট অর্থ জমা রাখত। পুরোহিতগণও তাদের আর্থিক সচ্ছলতা, বাণিজ্যিক অসচ্ছল ব্যক্তিদের প্রয়োজনে টাকা ধার দিতেন। এই ব্যাংক ব্যবস্থাকে মূলত উপাসনালয় ব্যাংক ব্যবস্থা বলে। এই সময় চেক, নোট, ডিপোজিট স্লিপ ও বিনিময় বিলের প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ এই ব্যাবিলিয়ন সভ্যতা থেকেই আমরা আধুনিক ব্যাংকিং এর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেমন চেক, নোট, ডিপোজিট স্লিপ ও বিনিময় বিলের প্রমাণটা আমরা পাই। তারপর দেখো, বৈধ যুগ। অনেক বিশেষজ্ঞ মনে করেন ব্যাংক ব্যবস্থায় গোড়াপত্তনের মূলত ভারতীয় উপমহাদেশের খ্রিস্টপূর্ব 2000 থেকে 1000 অব্দ সময়কালকে বৈধ যুগ হিসেবে চিহ্নিত করা হয়। এই সময় বেদ ও মনু নামক হিন্দু ধর্মগ্রন্থসমূহ ঋণ ও সুদের ব্যবসায়ের নানাবিধ তথ্য পাওয়া যায়। রোম সভ্যতা খ্রিস্টপূর্ব 1000 অব্দে বিশেষত 7 পাহাড়ের, অর্থাৎ ল্যাটিন, যেটা রোম ইটালিতে অবস্থিত, গ্রামগুলোকে কেন্দ্র করে রোম সভ্যতা বিকশিত হয়। এই সময়কার ব্যাংক ব্যবসায়ীরা কেলিবিস্ট নামে পরিচিতি লাভ করে। রোমান ক্যালাবিস্টিয়ান ব্যবসায়ীদের সুবিধার্থে চেক ও ব্যাংক ড্রাফটের ন্যায় বিভিন্ন কারিগরি দলিলপত্র ব্যবহার করতে বলে জানা যায়। এছাড়া লোন ব্যাংক প্রতিষ্ঠিতের মাধ্যমে ঋণ ব্যবসায়ের বিভিন্ন প্রমাণ আমরা এই সভ্যতায় পেয়ে থাকি। চৈনিক সভ্যতা, যেটা চীনে প্রচলিত হয়েছিল। চীনে 600 অব্দে শানসি ব্যাংক নামক পৃথিবীর সর্বপ্রথম সুসংগঠিত ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। আধুনিক ব্যাংক সমূহের মতে এর ব্যাংক মুদ্রা প্রচলন, আমানত গ্রহণ ও ঋণদান কার্যক্রম পরিচালনা করত। গ্রিক সভ্যতা ব্যাবিলিয়ান সভ্যতার খ্রিস্টপূর্বে 400 থেকে 300 অব্দ গ্রিক সভ্যতার বা উপাসনালয় ব্যাংকিং এর ব্যাপক খ্যাতি লাভ করে। এই সভ্যতায় নোট ও বিনিময় বিল ব্যবহৃত হয়। এছাড়াও মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়াম সভ্যতা ও পারস্য সভ্যতার ইতিহাসের সময় ব্যাংক ব্যবস্থার উন্নয়ন ঘটেছিল। প্রাগৈতিহাসিক ও প্রাচীন যুগে বিভিন্ন প্রকার ব্যাংকিং কাজের অস্তিত্ব থাকলেও প্রকৃতপক্ষে মধ্যযুগ হতে ব্যাংকের সাংগঠনিক রূপ লাভ করার, দেখো এখন আমরা মধ্যযুগটা দেখতেছি, লাভ করে খ্রিস্টাব্দ 400 থেকে 1400 অব্দ। এই সময়টুকুর মধ্যযুগে ধরা হয়। এই সময় ইউরোপ ও এশিয়ার স্বর্ণকার শ্রেণী
মহাজন শ্রেণী ও ব্যবসায়ী শ্রেণীর আধিপত্য আমরা লক্ষ্য রাখি। তখনকার স্বর্ণকার সুদের ব্যবসা শুরু করে, যা বর্তমান ব্যাংকিং ব্যবস্থার মতো প্রচলিত ছিল। যেমন জমার জন্য তারা স্লিপ প্রদান করত। আধুনিককালে ব্যাংক ব্যবস্থার জামানতি, ঋণ ও বন্ধকি ঋণের ধারণা তখন থেকেই উদ্দীত হয় বলে অনেকেই মনে করেন। মধ্যযুগে ইউরোপীয় ইহুদি ব্যবসায়ীরা আর্থিকভাবে সচ্ছল ছিল। তারা জনগণের টাকা পয়সা গচ্ছিত রাখত ও ব্যবসায়ীদের লেনদেনের সাথে জড়িয়ে পড়ে। এই সময়ে আরও উল্লেখযোগ্য ঘটনা হলো 1150 সাল ইতালীয় প্রজাতন্ত্রগুলোকে যুদ্ধের খরচ মেটানোর জন্য 5% সুদে বাধ্যতামূলক ঋণের প্রচলন করে। বিশ্বের প্রথম সরকারি ব্যাংক, ব্যাংক অফ ভেনিস প্রতিষ্ঠিত হয় 1157 সালে। 1178 সালে ভেনেজুয়েলার বণিকগণ ব্যাংক অফ সান জেরিও প্রতিষ্ঠিত লাভ করেন। 1300 সালে ইহুদিরা ইতালিতে লম্বার্ডি শহরে বিতাড়িত হয়ে ইংল্যান্ডে ব্যাংক ব্যবসা শুরু করে। তারপর দেখো আধুনিক যুগের ব্যাংকিং। 1400 খ্রিস্টাব্দের পর হতেই সত্যিকার অর্থে ব্যাংকের আধুনিক যুগ শুরু হয়। আর এই সময় পর থেকে আধুনিক ব্যাংক ব্যবস্থার ছোঁয়া অনুভূত হয়। এই সময় কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থার উদ্ভব ঘটে এবং প্রাতিষ্ঠানিক ও সরকারি সনদপ্রাপ্ত ব্যাংকের প্রচলন ঘটে থাকে। আধুনিক ব্যাংক ব্যবসার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বিশেষায়ন ও বিশেষজ্ঞতা, সর্বজনীনতা ও আন্তর্জাতিকতা ইত্যাদি। এই সময়ে উল্লেখযোগ্য হলো দেখো 1401 সাল বিশ্বের প্রথম আধুনিক ব্যাংক, ব্যাংক অফ বার্সেলোনা প্রতিষ্ঠিত হয়। 1656 সালে পৃথিবীর বা বিশ্বের প্রথম বাণিজ্যিক ব্যাংক ও সনদপ্রাপ্ত ব্যাংক, ব্যাংক অফ সুইডেন প্রতিষ্ঠিত হয়। 1770 সালে ভারত উপমহাদেশের প্রথম ব্যাংক, ব্যাংক অফ হিন্দুস্তান প্রতিষ্ঠিত হয়। 1920 সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, দ্য ফেডারেল রিজার্ভ সিস্টেম প্রতিষ্ঠা লাভ করে। 1935 সালে ভারতের কেন্দ্রীয় ব্যাংক, দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা লাভ করে। 1948 সালে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক, স্টেট ব্যাংক অফ পাকিস্তান প্রতিষ্ঠিত হয়। 1971 সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। তার মানে এই সময় সম্পর্কে আমরা জানলাম। এখন দেখো বাংলাদেশের প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে আমরা কিছু জানব। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশের অর্থনৈতিক কৃষি নির্ভর। শতকরা 80 জন লোক এখানে গ্রামে বাস করে ও 65 জন লোক কৃষির উপর নির্ভরশীল। দেশে তেমন শিল্পায়ন ঘটেনি, ফলে এ দেশের ব্যাংকিং খাত তেমন শক্তিশালী হয়ে ওঠেনি। স্বাধীনতার পর এক অধ্যাদেশের মাধ্যমে সকল বেসরকারি ব্যাংকে জাতীয়করণ করা হয় এবং তৎকালীন দ্য ব্যাংক অফ স্টেট ব্যাংক অফ পাকিস্তানের এদেশীয় অফিস বাংলাদেশ ব্যাংক নামে নতুন কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত করা হয়। সেই সাথে তৎকালীন 12টি দেশীয় ব্যাংককে 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অধীনে নেওয়া হয়। দেখো বিশেষায়িত ব্যাংক ব্যবস্থা জাতীয়করণের মাধ্যমে তিনটি প্রতিষ্ঠিত লাভ করে থাকে। এই সময় বাংলাদেশে সমবায় ব্যাংক ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্সিয়াল কর্পোরেশন নামে দুইটি সরকারি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ছিল। দেশীয় সকল ব্যাংকিং কার্যক্রম স্থগিত করা হয়। পরবর্তীতে
1975 সালে এই সকল কার্যকৃত ব্যাংকের কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়। তারপর দেখো 1962 সালে বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠানের অনুমতি প্রদান করে। দেখো নিম্নে আমরা একটা ছকের মাধ্যমে জানি কেন্দ্রীয় ব্যাংক একটি, তার মধ্যে তালিকা ব্যাংক সমূহ আছে 57টি, সরকারি ব্যাংক আছে 6টি, সরকারি বিশেষায়িত ব্যাংক 2টি, স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আছে 40টি, বিদেশি বাণিজ্যিক ব্যাংক আছে 9টি। স্থানীয় বেসরকারি ব্যাংকে সাধারণ বাণিজ্যিক ব্যাংক 32টি, ইসলামিয়া ব্যাংক আছে 8টি। বিশেষায়িত ব্যাংক আছে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড, প্রবাসী কল্যাণ ব্যাংক লিমিটেড, আনসার ও ভিডিপি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, গ্রামীণ ব্যাংক, জুবিলি ব্যাংক, এই সকল ব্যাংক আছে। দেখো আমরা মূলত এগুলাকে কিছু আলোচনা করি বা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে কিছু জানি। সরকারি নিয়ন্ত্রণাধীন যে ব্যাংক কেন্দ্র করে দেশের সমগ্র ব্যাংক ও মুদ্রা বাজার প্রচলিত হয় তাকে কেন্দ্রীয় ব্যাংক বলেন। ব্যাপক অর্থে কেন্দ্রীয় ব্যাংক হলো এক ও সর্বজনীন ব্যাংকিং প্রতিষ্ঠান যা সরকারের নিয়ন্ত্রণ থেকে দেশের সমস্ত আর্থিক ব্যবস্থার কর্ণধার, উপদেষ্টা ও অভিভাবক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা দেশের জনগণের অর্থনৈতিক উন্নয়ন বা কল্যাণ সাধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ব্যাংক দেশের ঋণের পরিমাণ কাম্য স্তরে বা পর্যাপ্ত পরিমাণে রাখার জন্য এরা ব্যাংক হার নীতি, খোলাবাজার নীতি, জমার হার পরিবর্তন এবং অন্যান্য কিছু ঋণ প্রয়োগ করে দেশের ঋণ ব্যবস্থাপনা নির্দিষ্ট বা কাম্য স্তরে রেখে থাকে। মোট কথা হলো একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য যে সকল পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই সকল উদ্দেশ্য সাধনের নিমিত্তে বিশ্বের প্রতিটি দেশে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা লাভ করতে দেখা যায়। তারপর দেখো বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থা। বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থার ইতিহাস অনেক পুরাতন হলেও প্রতিযোগিতামূলক বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থার প্রচলন হয় 90-এর দশকে। তবে শতাব্দীর শেষ প্রান্তে এসে আমাদের বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থার পূর্ণ প্রতিযোগিতায় আবর্তিত হয়েছে। তাছাড়া বর্তমান ব্যাংকিং পদ্ধতিতে যোগ হয়েছে নতুন নতুন প্রযুক্তি তথা প্রযুক্তির ছোঁয়ায় আমাদের দেশে অনলাইন ব্যাংকিংও চালু হয়েছে। ক্রেডিট কার্ড এখন সহজলভ্য, ডেবিট কার্ড, এটিএম কার্ড, 24 ঘন্টা ব্যাংকিং লেনদেনের ব্যবস্থা আছে। আমাদের দেশে ব্যবসা বাণিজ্যিক ব্যাংক বর্তমানে অর্থনীতির শক্ত ভিত বা আপ্রাণ বা অর্থনীতির যে ভিতটা সেই ভিতটা শক্তভাবে চালানোর চেষ্টা করতেছে। এখন দেখো বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ বিধায়। এই বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা কে নিয়ন্ত্রণ করে? দেখো বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ব্যাংকিং আইন, ব্যাংক কোম্পানি আইন 1991 এর মাধ্যমে মূলত বাংলাদেশের সকল ব্যাংক গঠিত ও পরিচালিত হয়ে থাকে। ব্যাংক ব্যবসায় কোম্পানিতে 1971 সালে বিশদ আইন যে কোনো ব্যাংক গঠন ও পরিচালনার জন্য যাবতীয় খুঁটিনাটি এর ভিতরেই উল্লেখ করা থাকে। এখানে ব্যাংকের সংজ্ঞা ও গঠন প্রণালী, ব্যাংকের কার্যের আওতা, ব্যাংকের কার্যাবলী, বিবিধ কার্যাবলী, লাইসেন্স সংক্রান্ত বিধিমালা, তালিকাভুক্ত শর্তাবলী, তালিকাভুক্ত ব্যাংকের অধিকার ও দায়িত্ব, মূলধন সংক্রান্ত বিবিধ এগুলো সম্পূর্ণ এখানে উল্লেখ আছে। তারপরে কিভাবে বিল সাধন করতে হবে, কিভাবে হিসাব সংরক্ষণ করতে হবে সবই উল্লেখ আছে এই আইনে। ব্যাসেলটা দেখো খুবই গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক ব্যাংকসমূহ মূলধন পর্যাপ্ততা নিরাপত্তার জন্য ব্যাসেল সম্বলিত হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি নির্দেশনা বা মানদণ্ড যা ব্যাসেল কমিটি প্রণীত হয়। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে প্রতিনিধিত্ব সুইজারল্যান্ডের ব্যাসেল শহরে এটি প্রণয়ন করে বলে এর সম্মতি রাখা হয়েছে। এইটা ব্যাসেল 1, ব্যাসেল 2, ব্যাসেল 3 নামে 3টি মানদণ্ড ঘোষণা করা হয় যা একটির পর একটি ক্রমান্বয়ে ঘোষণা করা হয়। সর্বশেষ হলো ব্যাসেল 3 যা পূর্বের দুটিকে পরিমার্জিত ও যোগ উপযোগী করে প্রণয়ন করা হয়েছে। এই নির্দেশনা মেনে চলার ব্যাপারে কোন দেশের ব্যাংকিং ব্যবস্থার বাধ্যবাধকতা নেই, তবু বাংলাদেশ ব্যাংকের যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য এই ব্যাংকগুলা এই ব্যাংকগুলাকে
এই ব্যাসেল 1, 2, 3 মেনে চলার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। তো প্রিয় শিক্ষার্থী, আমরা তৃতীয় অধ্যায়ে বাংলাদেশের ব্যাংকিং পদ্ধতি সম্পর্কে কিছু আলোচনা করলাম। আমরা এখানে জানলাম ভারত, পাকিস্তান ও বাংলাদেশ তথা উপমহাদেশের ব্যাংকিং ইতিহাস। তারপরে জানলাম বিশ্বের প্রাচীন ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জানলাম। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার ক্রমোন্নতি ইতিহাস সম্পর্কে জানলাম। তারপরে বাংলাদেশের প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জানলাম এবং বাংলাদেশ ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ বিধান সম্পর্কে আমরা একটু জানলাম। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করব। সর্বশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, সর্বশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীর সময় আমাদের সুস্থ সবল রেখেছেন। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মণ্ডলী। সকলকে সালাম ও শুভেচ্ছা। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যেখানেই থাকো সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপত্তা দূরত্ব মেনে চলো, অর্থাৎ দেশের প্রচলিত স্বাস্থ্যবিধি মেনে চলো। আমি আল্লাহর কাছে তোমাদের জন্য প্রাণ খুলে দোয়া করতেছি, আল্লাহ যেন তোমাদেরকে সুস্থ সবল রাখে। তোমরা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো। সকলকে এই সুস্থ ও সবল থাকো, এই আশা করে আমি আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।